চোরাই পথে ইংল্যান্ড থেকে আমেরিকাতে শিফট হয়েছে এক পরিবারে মা রোজ এবং 4 সন্তান। বাহিরের পৃথিবী থেকে দূরে এক ঘন জঙ্গলের শেষ প্রান্তে সমুদ্রের পাশে এক বাড়ি ভাড়ায় নেয় তারা। রোজ চেয়েছিল নতুন পরিচয়ে, নতুন নামে একেবারে নিখোঁজ হয়ে বাঁচতে, কিন্তু অতীত কি এত সহজেই মুছে ফেলা যায়? মা মারা গেলে 4 সন্তান মায়ের মৃত্যুর খবরটাও বহির্বিশ্ব থেকে গোপন রাখে। রোজের মৃত্যুর পর বড় ছেলে বাড়ির সব আয়না ঢেকে রাখত, কোনো অজানা ভয়। বাড়িতে প্রতিনিয়তই শোনা যেত অজানা গোংরানোর শব্দ। চিলে কোঠার দরজাটাও চিরতরে বন্ধ। প্রশ্ন জাগে, কেন? কি আছে অতীতে? চিলে কোঠার দরজার ওপারে কে? বাড়িতে কেন আয়না নেই? এই পরিবারের রহস্যই বা কি? জানতে হলে দেখতে হবে 2017 সালের সাইকোলজিক্যাল হরর মিস্ট্রি মুভি ম্যারোবোন। সাথে আছি আমি ইমন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। এবং সেই সাথে এন্ডিংয়ের টুইস্ট মিস করা যাবে না, মনোযোগ সহকারে শুনবে, কারণ প্রতিটা কথার মাঝেই লুকিয়ে আছে এন্ডিংয়ের রহস্য। আশা করি শেষ অবধি থাকবে। তো ঘটনা শুরু করা যাক। পরিবারের সদস্য মা রোজ, বড় ছেলে জ্যাক, বিলি, জেইন এবং ছোট ছেলে স্যাম। তারা সবাই পালিয়ে এসেছে এক ভয় নিয়ে। বাড়িতে প্রবেশ করতেই রোজ জুতো দিয়ে সীমানা এঁকে বাচ্চাদের উদ্দেশ্যে বলে, বাড়িতে পা রাখতে হলে শর্ত আছে। পুরনো স্মৃতি এবং অতীত সব ভুলে যেতে হবে, এবং আমরা এখন থেকে আর ফেয়ারবেইন না। আজ থেকে তোমরা আমার পরিচয়ে পরিচিত হবে। তোমাদের নামের পাশে এখন শুধু একটাই পরিচয় থাকবে, ম্যারোবোন। এবং এখান থেকেই শুরু হয় আমাদের নতুন জীবন। বাচ্চারা সবাই খুশি মনে তা গ্রহণ করে এবং শুরু করে নতুন এক জীবনের নতুন এক অধ্যায়। এভাবেই সুখে শান্তিতে কাটছে দিনকাল। একদিন বাহিরে ঘুরতে বেরোলে সেখানকার এক লোকাল মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটার নাম অ্যালি। তাদের সাথে অ্যালির বেশ গভীর বন্ধুত্ব হয়ে যায়, বিশেষত জ্যাকের সাথে। তবে এই সুখ বেশি দিন আর রইল না। রোজ দীর্ঘদিন যাবৎ ক্যান্সারজনিত রোগে ভুগছিল, কিন্তু বাচ্চাদের কাছে তা গোপন রাখে। একদিন রোজ জ্যাককে তার রুমে ডেকে এনে জানায় সে হয়তো তাদের সাথে আর থাকতে পারবে না। পরিবারের বড় ছেলে তুমি, তোমার দায়িত্ব বিশাল। সে তাকে বলে ভাই বোনদের যত্ন রাখবে। মায়ের কাছে ওয়াদাবদ্ধ হয় যে সে তার ভাই বোনদের খেয়াল রাখবে। রোজ তাকে বলে বাইরের পৃথিবী অনেক নিষ্ঠুর, তোমাদের একসাথে থাকতে দেবে না। তাই আমার মৃত্যুর পরে আমাকে গার্ডেনে কবর দিয়ে দিও, এবং এই কথা বাহিরের কেউ যেন না জানে। মারা যাবার আগে বাচ্চাদের আগামীতে পথ চলার উদ্দেশ্যে একটা চিঠি আর সাথে একটা বক্স রেখে যায়। বক্সে ছিল অনেকগুলো পাউন্ড। জ্যাক বুঝতে পারে এই পাউন্ডগুলো তার মা তাদের বাবার থেকে চুরি করে এনেছে। যখনই সে তার মাকে বলতেই যাবে যে কেন এই অভিশপ্ত টাকাগুলো সে এনেছে, ঘুরে দেখে তার মা আর এই পৃথিবীতে নেই। মায়ের শেষ ইচ্ছা পূরণে তারা একে অপরের সাথে ওয়াদাবদ্ধ হয় তাদের মায়ের ইচ্ছাগুলো পূরণ করতে, যে তারা ততদিন পর্যন্ত মায়ের মৃত্যুর কথা গোপন রাখবে যতদিন না জ্যাক 21 বছরের হয়ে না যায়। না হয় কোর্ট তাদেরকে আলাদা করে দিয়ে এক একজনকে ফোস্টার হোমে পাঠিয়ে দেবে। মায়ের দাফন শেষে তারা রোজকার মতোই দিন যাপন করছিল, ততদিন যতদিন পর্যন্ত না তাদের জীবনে সে আসলো। একদিন জেন জানালার পাশে বসে ফুলের যত্ন নিচ্ছিল। হঠাৎ এক ব্যক্তি তার উদ্দেশ্যে গুলি ছোড়ে। লোকটিকে সে চেনে। তাকে দেখে এতটাই ভয় পেয়ে যায় যে চিৎকার করে জ্যাককে ডাকছে। জ্যাক উঠে গিয়ে তার বোনের কাছে পৌঁছালেও এরপর ঠিক কি হয়েছিল তা কেউই জানে না। কেউ না, হয়তো জেন আর জ্যাক ছাড়া। এখান থেকেই শুরু এল সিক্রেতো দে ম্যারোবোন। তো আজকে নিয়ে এসেছি দারুণ একটা গেমিং প্ল্যাটফর্ম যার নাম OneXBet। এর ইন্টারফেস একদম ইউজার ফ্রেন্ডলি, 100% লিগাল, আর PSG সিরিয়ার মতো বড় পার্টনার থাকায় বিশ্বাসযোগ্যতাও অনেক বেশি। এখানে আছে ক্র্যাশ গেমস, অনলাইন স্লটস, লাইভ ম্যাচ দেখার সুবিধা, রিয়েল টাইম বেটিং, আর যেটা চায় আইফোন, ল্যাপটপ, এমনকি BMW পর্যন্ত। বিশেষ করে যেটা অনেকেই পছন্দ করেন সেটা হলো প্লেন ক্র্যাশ গেম। প্লেন যত উপরে উড়ে ততবারে জেতার অঙ্ক। টাকা তোলার অপশনও সহজ, আইপে, ইউপে, ব্যাংক ট্রান্সফার সহ অনেক সিকিউর পেমেন্ট মেথড আছে। আর নতুন ইউজাররা পাচ্ছেন 30,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস ফ্রি স্পিন শুধু আমার প্রোমো কোড ব্যবহার করলেই। তাহলে আর দেরি না করে পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করুন। এটি শুধুমাত্র একটি অ্যাড, এই সমস্ত ওয়েবসাইটে লগ ইন করা থেকে বিরত থাকুন। এই ঘটনার পর কেটে যায় দীর্ঘ 6টি মাস। সেই দিনের পর থেকে বাড়ির সমস্ত আয়না ঢাকা। তবে একটা আয়না যেটা ভাঙা, স্যাম সেই আয়নাটা দেখতেই ভয় পায়।
এছাড়াও বাড়িতে এক অদৃশ্য কিছুর উপস্থিতি অনুভব করে, কিন্তু তার কথায় কেউই বিশ্বাস করে না। জেইন বলে সে ভূত চলে গেছে প্রায় কয়েক মাস আগেই। তবুও স্যামের ভয়ের কারণে জ্যাক আবারও তা চেক করতে চলে যায়। দেখা যায় আয়নার পর্দাটা ঝুলে গেছে। ঢেকে দিতেই নজর যায় সিলিংয়ে। একটা জায়গায় রং নষ্ট হয়ে গেছে, তবে এটা নিয়ে সে কিছুটা শঙ্কিত। চলে যায় চিলেকোঠার সেই দরজার সামনে। জায়গাটা ইট সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া, যা চিরতরে বন্ধ। আকস্মিকভাবে জ্যাকের মাথায় প্রচণ্ড যন্ত্রণা। পরদিন কিছু কাজের উদ্দেশ্যে সে টাউনে যাবে। তাদের মা বলেছিল অতি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে, তাছাড়া অযথা বের না হতে। জীবিকার তাগিদে বাগানে কিছু ফল চাষ আর হোমমেড কেক তৈরি করে সেগুলো বাজারে বিক্রি করে কোনো মতে দিন পার করছে। টাউন তাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই। পথে অ্যালির ফার্ম হাউস পড়ে। প্রতিবারই সে এই পাশটায় দাঁড়িয়ে অ্যালির বাড়ির দিকে চেয়ে থাকে। তো বাজারে কেকগুলো বিক্রি করতে আসলে দোকানি জিজ্ঞেস করে তার মা কেমন আছে। জ্যাক বলে বেশি একটা ভালো না, সে কিছুটা অসুস্থ। এই বলে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় অ্যালির কাছে, লাইব্রেরিতে। সে পেশায় একজন লাইব্রেরিয়ান। স্যাম গল্পের বই পড়তে খুব ভালোবাসে। মূলত স্যামের সেই আগ্রহকে অজুহাত করেই এই দুই কবুতর চুপি চুপি কিছু মিষ্টি মুহূর্ত একসঙ্গে কাটিয়ে নেয়। অ্যালি বলে স্যাম, জেইন আর বিলিকেও সে খুব মিস করছে। কয়েক মাস যাবৎ দেখা হয় না তাদের সাথে। চাইলে আমি এখনই গিয়ে দেখা করতে পারি, কিন্তু জ্যাক চায় না সে তাদের বাড়িতে এসে তার মায়ের ব্যাপারে জানুক। তাই সাথে সাথে কথা ঘুরাতে গেলেই এই শহরের একজন গণ্যমান্য উকিল মিস্টার পর্টার চলে আসে। জ্যাক তাকে দেখে লুকিয়ে যায়, কারণ তারা সেই পরিত্যক্ত বাড়িতে থাকছে, কিন্তু ওই বাড়ির মালিক মরে যাওয়ায় ভাড়ার টাকাও পরিশোধ করছে না তারা। বর্তমানে এই বাড়িটা সরকারের দায়িত্বে চলে গেছে। তাকে দেখতে পেলেই পর্টার ঝামেলা করবে বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে। তবে সে এসেছে অ্যালির সাথে কথা বলতে। প্রায় সময় সে এখানে আসে। আজকে অ্যালির জন্য একটা লেটেস্ট রিলিজ হওয়া বই কিনে এনেছে। অ্যালি অনেক খুশি, তবে পর্টার বলছিল তাকে নিউ ইয়র্কে ঘুরতে নিয়ে যেতে চায়। অ্যালিরও এতে মত নেই, তবে আড়ালে জ্যাক এই কথা শুনে কষ্ট পায়। পেছন থেকে শব্দ আসাতে পর্টার দেখতে পায় জ্যাককে। পর্টার তাকে ফেয়ারবেইন বলে সম্বোধন করায় সে জানায় এখন তারা ম্যারোবন, তারা তাদের মায়ের পরিচয় বহন করে যাবে। যাই হোক, পর্টার তাকে স্ট্রিক্টলি বলে দেয় যে তোমরা ওই বাড়িতে থাকতে পারবে না। সরকারের থেকে নোটিশ পাঠানো হবে কিছুদিন পরেই। যদি থাকতে চাও তাহলে তোমার মাকে বলবে যে $200 ব্যবস্থা করতে, এবং তার সিগনেচারও লাগবে। তাহলে ওই বাড়িটা তোমাদের নামে রেজিস্ট্রেশন করে দেব। আমি কালকেই আসছি তোমাদের বাড়িতে। সে জানায় আমার মা তো অসুস্থ, সে দেখা করতে পারবে না, কিন্তু ডলার আর সিগনেচার এনে দিলেই তো হবে। কোনো কথা না বলেই সে সেখান থেকে চলে যায়। বাড়িতে আসলে বিলি প্রচণ্ড ক্ষেপে যায় এই কথা শুনতে পেয়ে। জেইন বলে $200 আমরা কোথায় বা পাবো? যদি 1000-এরও বেশি কেক বিক্রি করি তাতেও হবে না। 19 শতাব্দীতে $200 মূল্য অনেক বেশি ছিল। বিলি হঠাৎ করে বলে বসে, চল সেই টাকাগুলো ব্যবহার করি, আমাদের আর কোনো উপায় নেই। জেইন একেবারেই দ্বিমত পোষণ করে যে ওই অভিশপ্ত টাকা আমরা ব্যবহার করতে পারবো না। তবে কিছু করার নেই এই অবস্থায়। তাই বিলি সেই টাকাগুলো সমুদ্রের পাশে উঁচু এক পাহাড়ের নিচে এক নির্দিষ্ট জায়গা থেকে টাকাগুলো নিয়ে চলে আসে। দেখা যায় এর ভেতরে অনেকগুলো পাউন্ড। এটা দিয়ে যে কোনো কিছু করতে পারবে। বিলি স্যাম তো মহা খুশি, কিন্তু জেইন বলে এই টাকা আমাদের আত্মসাৎ করা ঠিক হবে না, কিন্তু কিছুই করার নেই। এখন তাদের বাঁচতে হলে এটা করতেই হবে। শুরু হয় জেইনকে দিয়ে সাইন নকল করার যুদ্ধ। সারা রাত পার করে দিয়েছে ঘরটা গোছগাছ করার জন্য, এমনকি সিলিংয়ের রংটা অবধি বাদ যায়নি। বিলি আগে থেকেই লেমনেডের সাথে ভারী মাত্রায় পেইন কিলার মিশিয়ে রেখেছে। এটা খেলে মৃত্যু অনিবার্য। জেইন বলে কাজটা কি ঠিক করছি আমরা? ওই ব্যক্তি যদি মরে যায়? বিলি জানায় আরে এটা তো এক্সেপশনাল। তো সময় মতো পর্টার এসে হাজির হয়। তাকে কিছু খেতে দেওয়া হয় এবং পর্টারের হাতে 200 পাউন্ড ধরিয়ে দেয়। পর্টার জানায় এটা তো পাউন্ড। জ্যাক বলে পাউন্ড তো ডলারের 3 গুণ বেশি। এটা ব্যাংকে দিলে আপনি $200-এরও বেশি পাবেন। তবে পর্টার তার অস্থিরতা দেখে কিছুটা সন্দেহ লাগায়। সে জানায় পাউন্ড আমি নিব না, আমার ব্যাংক চেক লাগবে। কথাটা শুনতেই জ্যাক উঠে গিয়ে বলে আচ্ছা স্যার, আমি আপনার জন্য লেমনেড নিয়ে আসি। সে ভেবে নিয়েছে তাকে পৃথিবী থেকেই বিদায় করে দেবে। তবে গ্লাসটা দেওয়ার আগে আবারও বলে দেখেন আমার মা অনেক অসুস্থ। উনি নিজেই চান না যে আপনি তাকে এই অবস্থায় দেখেন।
আমি ওনার থেকে সিগনেচার নিয়ে আপনার কাছে এনে দিচ্ছি। পর্টার কিছুক্ষণ ভেবে তারপর সম্মতি জানায়। তাই তাকে সেই ড্রিঙ্কসটা আর দেয় না, চলে যায় জেইনের কাছে। 2টা পেপারেই সিগনেচার করতে হবে। জেইন কিছুটা বিপাকে পড়ে যায়। অন্যদিকে এই সুযোগে পর্টার তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে লক্ষ্য করে বাড়িটা অনেক অগোছালো। সে ডিসিশন নেয় লুকিয়ে লুকিয়ে সে তাদের মায়ের রুমে প্রবেশ করবে, কারণ তাদের মাকে লুকিয়ে রাখা ব্যাপারটা পর্টারের মনে অনেক সন্দেহ তৈরি করে। অনেক কষ্টে জেইন একটা সাইন কমপ্লিট করে, তবে দ্বিতীয়টা করার সাহস পাচ্ছে না, যদি ভুল হয়ে যায়। তাই একটার উপর আরেকটা রেখে সাইনটা হুবহু নকল করে পর্টারের কাছে দেয়, এবং আজকে থেকে অফিসিয়ালি এই বাড়িটা তাদের মায়ের নামে। রাতে এটা নিয়ে তারা ভাই বোনেরা অনেক আনন্দ করছিল। ডাইস গেম খেলার ছলে ইচ্ছা করে সেটা রুমের বাইরে ছুঁড়ে মারে। স্যাম সেটা নিয়ে আসতে গেলেই আয়না থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পায়। সাথে সাথেই পর্দা নিচে পড়ে গেল। স্যাম চিৎকার করে বলছে জ্যাক সেই ভূতটা আবার চলে এসেছে। সাথে সাথে জ্যাক তাদের সবাইকে নিয়ে চলে যায় তাদের ছোট একটা টেন্টের মধ্যে, যেখানে তারা নিজেদেরকে সেফ ফিল করে। জোরে গান বাজিয়ে তাদের সেখানে রেখে জ্যাক চলে যায় সেই আয়নার সামনে। আয়নাটা ঢাকতে গেলে নজর পড়ে আবারও সেই সিলিংয়ে। গতকাল তারা এই জায়গাটায় রং করেছিল, তবে আজকেই কিভাবে রং নষ্ট হয়ে গেল। এরই সাথে দেখতে পায় সিলিংয়ের পাটাতন ভাঙা। উকি দিতেই এক অবয়বকে দেখতে পায়। ভয় নিচে পড়ে গিয়ে সে অজ্ঞান হয়ে যায়। সজ্ঞানে আসলে জেইন জানায় এই অভিশপ্ত টাকাগুলোতে হাত দেওয়ায় তাদের আবারও বাড়িতে সমস্যা হচ্ছে। যাই হয়ে যাক না কেন, সূর্য উঠতেই ওই টাকা ফেরত দিয়ে আসবে। এই অভিশপ্ত টাকাই সেই শয়তানকে জাহান্নামে নিয়ে যায়। পরের দিন সকাল না হতে হতেই বিলি বাড়ির ছাদে উঠে চিমনি দিয়ে সেই টাকার বক্সটা চিলে কোঠায় ফেলে দেয়। কিন্তু প্রশ্ন, বিলি কি সত্যি মুক্তি পাবে এই অভিশপ্ত টাকার হাত থেকে, নাকি শয়তান আরো ভয়ঙ্করভাবে ফিরে আসবে তার টাকা আদায় করতে? এই বাড়ির দেয়ালের ফাঁকে লুকিয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর সত্যি যেটা তারা মানতে চাইছে না। আয়নার দিকে তাকাতেও কেউ সাহস দেখায় না। তবে কেন? সেদিন পর্টারের সাথে দেখা হয় অ্যালির। তাকে লিফট দেওয়ার জন্য জোরাজুরি করলে সে উঠে পড়ে। পথে সে ম্যারোবন পরিবারের কথা বলছিল। সে বলে, তোমার কি বিষয়টা অদ্ভুত লাগে না? হয়তো তারা কিছু লুকাচ্ছে আমাদের কাছ থেকে, না হয় কেনই বা শহর থেকে এত দূরে একটা পরিত্যক্ত বাড়িতে থাকে। তবে অ্যালি জানায় তারা লুকিয়ে থাকে না, বরং নিজ ইচ্ছায় কোলাহল থেকে দূরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু পর্টারের কথা হচ্ছে তাদের ভবিষ্যৎ কি? ওইটুকু ছোট বাচ্চা যাকে স্কুলে পর্যন্ত পাঠায় না। আমার আফসোস হচ্ছে তাদের বাবার জন্য আজ তাদের এই দশা। আমি অনেকবার সাহায্য করতে চেয়েছি, কিন্তু ওরা সবসময় আমার থেকে দূরেই থাকতো। অ্যালি জ্যাকের বাবার সম্পর্কে বেশি কিছু জানে না। তাকে শুধু এতটুকুই জানিয়েছে সে খুবই খারাপ একজন মানুষ ছিল। কিন্তু পর্টার জানে অন্য কিছু। তবে সে যেহেতু কিছু জানে না, তাই তাকে সে আর কিছু বলে না এবং বাড়ি অবধি পৌঁছে দেয়। সেদিন সন্ধ্যায় স্যামের অনেক মন খারাপ। মায়ের কথা খুব মনে পড়ছে। ছোট ভাইকে খুশি করতে জ্যাকের সাথে অ্যালির কথা বলিয়ে দেয়। তাদের জানালা দিয়ে অ্যালির ফার্ম হাউস দেখা যায়। টর্চ দিয়ে সংকেতের মাধ্যমে কথা বলে। অন্যদিকে বিলির আর ভালো লাগে না এইভাবে ঘরবন্দি হয়ে থাকতে। সে বাইরের পৃথিবীতে যেতে চায়। জেইন তাকে আশ্বস্ত করে একদিন আমরা মুক্ত হব সবকিছু থেকে। পরদিন জ্যাক অ্যালির সাথে দেখা করতে চায়। অ্যালি তার বাবার বিষয়ে কিছু বলতে চাইলে জ্যাক তা এড়িয়ে গিয়ে বলে, ওই লোকটা একটা অমানুষ, আমি তার ব্যাপারে কোনো কথা বলতে চাই না। অ্যালি তাকে প্রচণ্ড ভালোবাসে বিধায় তার অতীত নিয়ে কিছু আর বলে না। সেদিন ফেরার পথে পর্টার তাদের দুজনকে একসাথে দেখতে পায় এবং বুঝতে পারে অ্যালি জ্যাককে ভালোবাসে। এতে জ্যাকের প্রতি তার হিংসা জন্মাতে থাকে। বাড়ি ফিরে আসলে বিলির সাথে জ্যাকের ঝামেলা হয়। কেনই বা সে ঘন ঘন বাহিরে যায়, যেখানে সে মায়ের কাছে ওয়াদা করেছিল তাদেরকে একা রেখে বাইরে যাবে না। কোথায় গেল তার ওয়াদা? জেইন বুঝিয়ে বলে যে সে শুধু অ্যালির সাথেই দেখা করতে চায়, তাছাড়া তারা একে অপরকে ভালোবাসে। এতে সমস্যার কি আছে? কিন্তু বিলির সোজাসাপটা কথা যে ও যদি নিজের স্বাধীন মতো ঘুরে বেড়াতে পারে, তাহলে আমি কেন পারবো না? এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে তাকে বাইরে রেখেই গেট লাগিয়ে দেয়। জেইন ছোট বোন হয়ে তাকে বোঝায় যে তার সাথে একটু নরম আচরণ করো। তোমার কাছে অ্যালি আছে, কিন্তু ওর কেউই নেই। এভাবে নিজের ভাইকে দূরে ঠেলে দিও না। তাদের দুইজনের মাঝে দ্বন্দ্ব দেখে স্যাম আরও একাকিত্বে ভুগতে শুরু করে।
ফলে জ্যাকের থেকে চাবি চুরি করে চলে যায় তার মায়ের রুমে। মায়ের পছন্দের ক্যাসেট লাগিয়ে সেই পিকচারগুলো দেখছিল। সেখানে একটা নিউজ পেপারের কাট আউট দেখতে পায়। পেপারে সাদা কাপড়ে মোড়ানো এক ব্যক্তিকে দেখে স্যাম তাকে দ্য ঘোস্ট বলে সম্বোধন করে। নজর যায় জানালায়, যেখানে বুলেটের ক্ষত রয়ে গেছে। হঠাৎ আলমারির পর্দা খুলে গেলে আয়না দেখায় সে ভয়ে নিজেকে কাপড়ে মুড়িয়ে নেয়। দেখা যায় আয়নার রিফ্লেকশনে সে নয়, বরং অন্য কেউ। ভয়ে সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। ঘুম ভাঙলে জ্যাক নিচে এসে পৌঁছালেই জানতে পারে স্যাম অনেক ভয় পেয়েছে। সে নাকি মায়ের রুমে প্রবেশ করার পর আয়নায় ঘোস্টকে দেখতে পেয়েছে। জ্যাক পকেটে হাত দিতেই লক্ষ্য করে চাবিটা তার কাছে নেই। তবে সে বলে ও তো সত্য জানে না। জেইন বলে কিসের সত্য? এটাই তো যে আমরা ওই লোকটাকে জীবিত দেয়ালে বন্দি করে দিয়েছি, যেন আমাদের মাথার উপর পচে পচে মরে। এইখানে রিভিল হয় একটা টুইস্ট। যেদিন জেইনের উপর গুলি ছোড়া হয়েছিল সেদিন জ্যাক ওই লোকটাকে তাদের চিলেকোঠায় বন্দি করে ইট সিমেন্ট দিয়ে ঢালাই দিয়েছিল। জেইন বলে সেই লোকটা ছিল আমাদের বাবা। বিলি জানায় ও কিভাবে আমাদের বাবা হতে পারে? ওর মতো এক নরপিশাচ সেই তো আমাদের মারতে এসেছিল, এটাই ওর প্রাপ্য ছিল। কিন্তু জেইন বলে আমি আজও তার আর্তনাদ শুনতে পাই। সেই লোকটা বাঁচার জন্য যে কি বিকট চিৎকার আর ছটফট করছিল তা একমাত্র আমিই শুনেছিলাম। জ্যাক বলে সে আর আমাদের ক্ষতি করতে পারবে না, সে মারা গিয়েছে। কিন্তু জেইন বলে তাকে ঠিকমতো দাফন দিতে হবে, না হয় আমাদেরই ক্ষতি হবে। তোর ধারণা আছে কিছু? আমরা এক কবরের নিচে ঘুমাচ্ছি। কিন্তু জ্যাক কিছুতেই এই দরজার পথ খুলবে না এবং তাদেরও সেখানে যাওয়া নিষেধ করে দিয়েছে। এবং জ্যাক এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত। পর্টার একদিন অ্যালির সাথে দেখা করে, তার সাথে কিছু কথা আছে। অনেক আশা নিয়ে পর্টার তাকে একটা খাম উপহার দেয়। সেটা খুলতেই দেখতে পায় দুটো টিকিট। পর্টারের অফিস থেকে সবাইকে 2টা করে টিকিট দিয়েছে নিউ ইয়র্ক ট্রিপে যাবার জন্য। তার তো ওয়াইফ নেই, কিন্তু সে অ্যালির প্রতি ইন্টারেস্টেড। সে তাকে ভালোবাসে, তাই তাকে তার সাথে ঘুরতে যাবার জন্য প্রস্তাব দেয়। কিন্তু অ্যালি ঘুরিয়ে পেঁচিয়ে তাকে না বলে দেয়। পর্টার বলে কেন, তুমি আমাকে পছন্দ করো না? আমি তোমার বয়সে অনেক বড় বলে? আমার বাবাও তো আমার মায়ের থেকে 15 বছরের বড় ছিল। তো কি হয়েছে, তারাও তো সুখে সংসার করছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। অ্যালির কাছে তার এই আচরণ একদমই পছন্দ হয়নি। পর্টার এই বিষয়টা মেনে নিতে পারেনি, তাই জ্যাককে নিয়ে খোঁটা দিচ্ছে তাকে এবং তাকে বলে তুমি যার সঙ্গে প্রেম করছো, যাকে নিয়ে জীবন গড়ার স্বপ্ন দেখছো, তার অতীত ঘেঁটে দেখেছো তুমি? তোমার কোনো ধারণাই নেই তুমি কোথায় পা বাড়াচ্ছ। এই বলে তাকে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলে তুমি যাই করো না কেন, এটা তুমি ডিসার্ভ করো না। আমি তোমাকে ভাবার জন্য কিছু সময় দিচ্ছি। ফাইলটা ফেয়ারবিন পরিবারের কেস সংক্রান্ত কিছু পেপার কাটিংস, যেখানে জ্যাকের বাবাকে দাবি করা হচ্ছে একজন কুখ্যাত সন্ত্রাসী হিসেবে। মাদক ব্যবসা, ছিনতাই, গুম, খুন, সাথে নিজের মেয়ে জেইনকে শারীরিক নির্যাতনের অ্যালিগেশনও আছে। তারা কেউই আপন ভাই বোন নয়। রোজের একাধিক অ্যাফেয়ার ছিল, তো বাচ্চাদের আসল বাবাকে তা অস্পষ্ট। বাড়িতে জেইন ইঁদুরকে খাবার দিতে গেলে চিলেকোঠার ভেতর থেকে সেই ফেরেটকে বের করে টেনে আনতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই এক কালো হাত তাকে স্পর্শ করে। এতে সে ভয় পেয়ে গেলে দেখতে পায় কেউ সেই ইঁদুরটাকে ভেতরে টেনে নিয়ে যায় এবং তাকে খেয়ে ফেলে। ভয়ে আতঙ্কে সে হাত ধোয়া শুরু করে। অফিসে কাজ চলাকালীন সময়ে পর্টারকে কল করা হয় নিউ ইয়র্কে, যেখানে তার চাকরি কনফার্ম। সেই বস জানায় সেখানে আর কোনো এমপ্লয়ি লাগবে না, কিন্তু তাদের এখন পার্টনার প্রয়োজন। তাকে পার্টনার হওয়ার জন্য প্রস্তাব রাখে। এতে পর্টার খুশি হয়ে গেলে হঠাৎ সেই বস বলে বসে যে পার্টনারশিপে কাজ করতে চাইলে তাদের কোম্পানির 10% শেয়ার ক্রয় করতে হবে। পর্টার টাকার অ্যামাউন্ট জানতে চাইলে সে জানায় $5,000। এখন এটা তার কাছে একটা বড় অপরচুনিটি হওয়া সত্ত্বেও অনেকটা ফ্রাস্ট্রেশন কাজ করছে, কেননা $5,000 ছোটখাটো একটা অ্যামাউন্ট না। তখন একটা পেপার কাটআউটের দিকে নজর যায়। ফেয়ারবিনের সম্পত্তি থেকে 10,000 পাউন্ড তখনকার হিসেবে প্রায় $48,000 কাছাকাছি, যা এখনো পাওয়া যায়নি। সন্দেহ আরো প্রখর হয়ে যায় জ্যাকের প্রতি, কারণ তারা এখানে পালিয়ে এসেছে। তাছাড়া তার মায়ের অসুস্থতার অজুহাত। বাড়ির রেজিস্ট্রেশনের সময়ও তাকে পাউন্ড দিয়েছিল। সে ধরেই নিয়েছে যে তারা ওই টাকাগুলো পুলিশকে কিছুটা খাইয়ে ফেয়ারবিনকে কোর্টে ফাঁসিয়ে পাউন্ডগুলো নিয়ে পালিয়ে এখানে চলে এসেছে।
তাই সে বাড়িতে গিয়ে জ্যাককে হুমকি দেয় এবং তার কাছে পাউন্ডগুলো চায়। বলে যে সে যা কিছুই করেছে সে সবকিছু ঠিক করে দিবে, তোমরা উন্মুক্তভাবে চলতে পারবে, কিন্তু এর বদলে আমাকে সবগুলো পাউন্ড দিতে হবে। তুমি তোমার ভাই বোনদের সাথে কথা বলো, আমি কালকে আসছি পাউন্ডগুলো নিতে। জ্যাক বিষয়টা ভাই বোনদের সাথে শেয়ার করে। জ্যাক বলে, এখন পাউন্ডগুলো কিভাবে পাবো, সেটা তো চিমনিতে ফেলে দিয়েছি এবং সেখানে যাওয়া ইম্পসিবল। সেদিন রাতে আবারও লুকিয়ে লুকিয়ে বিলি সেই চিমনির কাছে যায়। রশি নিয়ে চিমনির ভেতরে প্রবেশ করে সেই পাউন্ডগুলোর জন্য। ভেতরে ঢুকতেই ম্যাচবক্স থেকে কাঠি জ্বালিয়ে চারিপাশটা দেখতে লাগলো। নজর যায় পাশে পড়ে থাকা পাত্রের মধ্যে পানি, সাথে ইঁদুরের মরদেহ। কোনো কিছুর তোয়াক্কা না করেই বক্সটা খুঁজে পেলে সেটা নিয়ে আসতেই যাবে, তবে মনটা বলছে অন্য কিছু। আবারও নিচে তাকালে সে এক অবয়বকে দেখতে পায়। সে ভয়ে তাড়াহুড়ো করে উঠতেই যাবে, কিন্তু সেই অবয়ব রশিটা ধরে ফেলে। গলায় ফাঁস লেগে যাওয়াতে কোনো মতে রশি কেটে উপরে উঠতে পারলেও সে তার পেটে ধারালো কিছুর সাথে ঘষা খাওয়াতে বাজেভাবে পেটটা কেটে যায় এবং পাউন্ডের বক্সটাও নিচে পড়ে যায়। সকালবেলা জ্যাকের ঘুম ভাঙলে বিলির এই অবস্থা দেখে সে অনেকটা চিন্তায় পড়ে যায়, কিন্তু জ্যাকের শরীরটা অনেক খারাপ। বিলি তাকে বলছে, জ্যাক, সে বেঁচে গেছে, আমি ওখানে দেখেছি ও বৃষ্টির পানি সংরক্ষণ করছে, সাথে সেই ইঁদুরগুলো খেয়ে কোনোভাবে সে বেঁচে আছে। জ্যাক চিৎকার করে বলছে, কতবার বলেছি যে ওই চিলেকোঠায় যাবি না, কিন্তু জ্যাকের শরীর খারাপ আচমকা খিঁচুনি ওঠাতে মাটিতে লুটিয়ে পড়ে যায়। এখন তাদের এই অবস্থাতে সাহায্যের জন্য কেউই নেই। জেইনের অ্যালির কথা মনে পড়ে এবং বিলিকে বলে, আমাদের আর কিছুই করার নেই, যেভাবেই হোক অ্যালিকে সত্যিটা বলতেই হবে। সেদিন রাত্রিবেলা জেইন অ্যালির উদ্দেশ্যে টর্চ দিয়ে মেসেজ দেয়। অ্যালি মেসেজটা অক্ষরে অক্ষরে লিখলে বুঝতে পারে তাকে কালকে সেই স্কালসাই নামের গুহার ওখানে যেতে বলেছে। পরদিন সকালে অ্যালি সেখানে গিয়ে উপস্থিত হলে সেই গর্তের মাঝে একটা ডায়েরি পায়, যা জ্যাকের লেখা। শুরু হয় মুষলধারায় বৃষ্টি। পর্টার সেদিন সিগনেচারগুলো একটার উপর একটা রেখে বুঝতে পারে যে এটা তাদের মায়ের সিগনেচার নয়, বরং সে তাকে সম্পূর্ণ মিথ্যা বলেছে। এই সিগনেচারগুলো নকল। তাই চলে যায় জ্যাকের বাড়িতে। বাড়িতে প্রবেশ করেই দেখতে পায় কেউ নেই। রোজের রুম জুড়ে আয়না দিয়ে ভরা এবং তন্ন তন্ন করে পাউন্ডগুলো খুঁজতে শুরু করে। অ্যালি ডায়েরি পড়তে পড়তে এক পর্যায়ে জানতে পারে তার মা আর বেঁচে নেই এবং এই কথাটা তারা এতদিন যাবৎ বিশ্ব থেকে গোপন রেখেছে, যাতে তারা ভাই বোনেরা আলাদা না হয়ে পড়ে। একটা পৃষ্ঠার লেখা অসম্পূর্ণ, কিন্তু কিছু পেজ পরেই কষ্টে জর্জরিত কাপা হাতে লেখা ঠিক সেই দিনের ঘটনা যেদিন তাদের বাবা তাদেরকে খুঁজে পেয়েছিল। এবং এইখানে জানা যায় সেদিন কি হয়েছিল তাদের 4 ভাই বোনের সাথে। বাবার হাত থেকে 3 ভাই বোনকে বাঁচানোর জন্য তাদেরকে চিলেকোঠায় রেখে বলেছিল, আমি আসছি শীঘ্রই, তোরা কোনো শব্দ করিস না এবং ভয় পাবি না, আমি সব ঠিক করে দেব। এই বলে তালা ঝুলিয়ে সেই পাউন্ডগুলো নিয়ে চলে যায় তার বাবার কাছে। সেও তার হাত থেকে বন্দুক ফেলে দেয়। জেইন, স্যাম আর বিলি তার অধীর অপেক্ষায়, যেন তাদের ভাই ঠিকভাবে সশরীরে ফিরে আসে। তবে টাকা দিয়ে আসতে গেলে তার বাবা টাকা তো নিবেই, সাথে তাকে জানে মেরে ফেলবে, কারণ কোর্টে জ্যাকি লুকিয়ে লুকিয়ে তার বাবার বিরুদ্ধে প্রমাণসহ মামলা করেছিল। হাতাহাতির এক পর্যায়ে জ্যাক বাধ্য হয় তাকে ছুরি দিয়ে তার গলায় আঘাত করতে। সেখান থেকে কোনো মতে পালিয়ে আসতেই উপরে তার বাবা হাজির এবং পাহাড় থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেয়। ভাই বোনগুলো এখনও তার অপেক্ষায়, তবে চিমনি দিয়ে সেখানে ইতিমধ্যেই সে চলে আসে এবং সেখানেই তাদের হত্যা করে। পর্টার সেই চিলেকোঠার দেয়াল ভেঙে ভেতরে ঢুকতেই তাদের 3 জনের লাশ দেখতে পায়। অ্যালি ডায়েরিতে জ্যাকের আর্তনাদ পড়ছে। সে পড়ছে, আমি সেদিন খুব দেরি করে ফেলেছিলাম। অ্যালি কান্নায় ভেঙে পড়ে এবং সেদিনের মাথায় আঘাত সাথে ভাই বোনের মৃত্যুতে সে গভীরভাবে একটা শক পায়। সে কল্পনায় চলে যায় যে তার ভাই বোন এখনো বেঁচে আছে। সে তার ছোট ভাই বোনদের সাথে কল্পনাই শ্রেয়। সে বাস্তবতায় বাঁচতে চায় না, যার ফলে বাড়ির সমস্ত আয়না তার মায়ের রুমে লক করে রেখে দেয়। সে চেয়েছিল আত্মহত্যা করতে, কিন্তু ভাই বোনের মৃত্যুর এই তীব্র যন্ত্রণায় সেদিন জ্যাক তার ভাই বোনের লাশ এবং জীবিত বাবাকে চিলেকোঠায় চিরতরে বন্দি করে ফেলে। ঘটনা জানতে পেরে অ্যালি আর বেশি দেরি করেনি।
বাড়িতে পৌঁছে জ্যাককে আহত অবস্থায় দেখতে পায় এবং দেখতে পায় যে সে তার ভাই বোনদের চরিত্রে অভিনয় করছে। কখনো জ্যাক, কখনো বিলি, কখনো স্যাম, কখনো জেইন মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে। অ্যালি তাকে শান্ত করতে চাইলে সে শান্ত হয় না। তার সাথে এমন মর্মান্তিক ঘটনায় সে শোকাহত। জ্যাক তাকে চলে যেতে বললে অ্যালি হঠাৎ উপর থেকে কিছু শব্দ শোনাতে চিলেকোঠায় চলে যায় এবং সেখানেই 3 ভাই বোনের লাশ দেখে। পাশে পড়ে আছে পর্টার। কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে, তার গলা কেটে ফেলা হয়েছে। অ্যালি তাকে বলে, তোমার সাথে এমনটা কে করেছে? পর্টার পেছনে ইশারা করতেই সে ঘটনাস্থলে মারা যায়। তবে পেছনে দেখা যায় জ্যাকের বাবা গেটটা লাগিয়ে দিয়েছে। তার সামনে উপস্থিত হয় জ্যাকের বাবা, যে কিনা অর্ধেক দানবে পরিণত হয়েছে। চিৎকার করে সাহায্য চাইলে জ্যাকের ভেতরে থাকা বিলির পার্সোনালিটি চলে আসে এবং সেখানে পৌঁছেই তাদের বাবাকে চিরতরে বিদায় জানায়। কয়েক মাস পর অ্যালি সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করলে জানতে পারে গত কয়েক মাস যাবৎ তার ভেতরে কোনো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণ দেখা যায়নি, কিন্তু সে তাদের কল্পনায় বাঁচিয়ে রেখেছে। আশা করি হয়তোবা ঠিক হতে পারে, কিন্তু মনে হয় না অতীতের এমন মর্মান্তিক ঘটনা সে কোনোদিনও ভুলতে পারবে। ভালো হবে তুমি ওর চিন্তা না করে নিজের জীবনে ফোকাস করো। তবে দেখা যায় বাড়িতে গত কয়েক মাস ধরে ডক্টর যে ওষুধগুলো দিয়েছিল অ্যালি ইচ্ছে করেই তাকে তা খাওয়ায়নি। সে জ্যাককে বাস্তবতা দেখিয়ে কষ্ট দিতে চায় না। থাকুক না প্রাণপ্রিয় ভাই বোনেরা তার কল্পনায়। সে চায় না তার ভালোবাসার মানুষটাকে কষ্ট দিতে, এবং জ্যাকের সারা জীবনের দায়িত্ব অ্যালি ভালোবেসে গ্রহণ করে। আজ তার জন্মদিন এবং সেই উপলক্ষে তাকে তাদের ভাই বোনের পিকচার উপহার দেয়, যেটা সে তুলেছিল। এবং জ্যাক কল্পনার দুনিয়াতেই ভাই বোনদের নিয়ে বেঁচে থাকতে চায় সারাটা জীবন। এবং এখানেই শেষ হয় ম্যারোবোন পরিবারের গল্প। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিন কার কার ভালো লেগেছে স্টোরি।